আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে মজুদ $900 কোটি। কিছুতেই তালেবানের হাতে যেতে দেবে না যুক্তরাষ্ট্র। কাবুল নিয়ে দ্বিমুখী অবস্থানে ওয়াশিংটন, মস্কো। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো চীন। কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি। ইতিমধ্যে ঘূর্ণিঝড় হেনরি নিউ ইয়র্ক সহ আশপাশের অঙ্গরাজ্যগুলোতে কিন্তু আঘাত হানা শুরু করেছে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন হেনরি। আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের শঙ্কা। মেক্সিকোতে হারিকেনে মৃত্যু 8। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে অন্তত $900 কোটি মজুদ আছে। এই অর্থ তালেবানের নাগালের বাইরে। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থ জব্দ করে রাখা হলেও কোনোভাবেই তা তালেবানের হাতে তুলে দেওয়া হবে না। $36.20 কোটি বৈদেশিক মুদ্রা ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার পাশাপাশি প্রেসিডেন্ট প্রাসাদে রাখা ছিল। এই অর্থগুলোই বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে আছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারবে না তালেবান। যুক্তরাষ্ট্র দ্য আফগানিস্তান ব্যাংক বা ডিএবির নিয়ন্ত্রণ কোনোভাবেই তালেবানের হাতে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যম বিবিসিকে বলা হয়েছে, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন $900 কোটি, যেটার বেশিরভাগের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে। মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের ক্ষমতাচ্যুত হওয়ার 2 দশক পর ক্ষমতায় ফিরেছে গোষ্ঠীটি। বিস্ময়কর গতিতে তালেবান দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, প্রস্তুতি নিচ্ছে সরকার গঠনেরও। তবে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের $1000 কোটি সম্পদের বেশিরভাগই তালেবানের নাগালের বাইরে থেকে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্য আফগানিস্তান ব্যাংকের ভল্টে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও অন্যান্য সম্পদ আছে বলে ধারণা করা হচ্ছে। অনলাইনে পোস্ট করা সাম্প্রতিক আর্থিক বিবৃতিতে দেখা গেছে, ডিএবির মোট সম্পদের পরিমাণ প্রায় $1000 কোটি। এর মধ্যে $130 কোটি মূল্যের স্বর্ণ ও $36.20 কোটি মূল্যের বৈদেশিক মুদ্রা মজুদ আছে। ডিএবির জুনের বিবৃতিতে বলা হয়, ব্যাংকের মালিকানায় $610 কোটি বিনিয়োগ ছিল। সর্বশেষ এ প্রতিবেদনে বিস্তারিত বিবরণ না দিলেও আগের প্রতিবেদন অনুযায়ী এ বিনিয়োগের বেশিরভাগই মার্কিন ট্রেজারি বন্ড ও বিলের আকারে ছিল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানান, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $950 কোটি সম্পদ স্থগিত রাখা হয়েছে। জুনে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল 2021 সালে ডিএবির আন্তর্জাতিক রিজার্ভ $950 কোটি অনুমান করেছিল। তবে $36.10 কোটি মূল্যের ডিএবির বৈদেশিক মুদ্রা ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার পাশাপাশি প্রেসিডেন্ট প্রাসাদে রাখা ছিল। এই অর্থগুলোই বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে আছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তির 2টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন। খুব অল্প সময়ের মধ্যে কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি তাদের। চীনা সেনাবাহিনী পিএল-এর মিসাইল ব্রিগেডের চালানো 2টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে উল্লাসে মাতেন সেনা সদস্যরা। ভারতের সঙ্গে সীমানা সংকট কিংবা দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ ও তাইওয়ান সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের দূরত্ব দিন দিন বাড়ছে। এই অবস্থায় যে কোনো দেশের হামলা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। দুদিন আগেও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে চীন। এর মধ্যেই নিজেদের সক্ষমতা যাচাইয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো শি জিনপিং সরকার। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এলাকায় ওই 2টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। শত্রুপক্ষের আঘাত মোকাবিলায় চীনা সেনারা কত দ্রুত জবাব দিতে পারে সেটিরও মহড়াও চালান পিএলএ সদস্যরা। তাদের দাবি, নতুন মিসাইলগুলো কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। দ্রুততম সময়ে প্রতিরোধ সক্ষমতা যাচাইয়ে আমরা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছি। এছাড়া আমাদের যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইউনিট রয়েছে তাদের প্রশিক্ষণ ও নির্ভুলভাবে অভিযান পরিচালনার উদ্দেশ্যে এই মহড়া চালানো হয়েছে। যুদ্ধক্ষেত্রে হতাহতের কারণে সেনা সংখ্যা কমে গেলেও অল্প সংখ্যক মানুষ দিয়েও কিভাবে সফলভাবে এই মিসাইল উৎক্ষেপণ করা যায়, সেনাদের সেই প্রশিক্ষণ দেয়া হয় বলে জানান এই কর্মকর্তা। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার আগে এর সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আমরা সেটি বোঝানোর চেষ্টা করছি।
সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারায় খুশি চীনের সেনারা। ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা যাচাইয়ে এই মহড়া বেশ কাজে দেবে বলে আশা তাদের। ওমর ইনান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি সহ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন হেনরি। এরই মধ্যে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আটলান্টিকে সৃষ্ট এই ঝড় আজ আঘাত হানতে পারে। ঝড়ের কারণে তীব্র বাতাস বয়ে যেতে পারে। এছাড়া আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ইতিমধ্যে ঘূর্ণিঝড় হেনরি নিউ ইয়র্ক সহ আশপাশের অঙ্গরাজ্যগুলোতে কিন্তু আঘাত হানা শুরু করেছে। এই অঙ্গরাজ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। সেখানে অন্যান্য কমিউনিটির সাথে বাংলাদেশিরাও এই ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন। ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে মজুদ রাখছেন তারা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে হারিকেন হেনরি নিউ ইয়র্ক, কানেকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার ও রোড আইল্যান্ডে রোববার নাগাদ আঘাত হানতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঘন্টায় 120 কিলোমিটার বেগে নিউ ইয়র্ক ও ইংল্যান্ডের উপর দিয়ে বয়ে যেতে পারে হারিকেনটি। এ সময় কিছু এলাকায় 25 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 3 থেকে 5 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে। তীব্র ঝড়ো বাতাসের কারণে কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ঘূর্ণিঝড় আঘাতের আগে আমরা সব ধরনের প্রস্তুতি রাখতে চাই, পরিস্থিতি মোকাবেলায় যেন কারো গাফিলতি না থাকে। হারিকেন হেনরি এখন নিউ ইয়র্কের উপকূলের দিকে ধেয়ে আসছে। আঘাতের সময় ক্যাটাগরি 1 মাত্রায় থাকতে পারে। তারপরও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেব যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত 30 বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানা প্রথম হারিকেন। এর আগে 1991 সালে নিউ ইংল্যান্ডে সবশেষ আঘাত হানে শক্তিশালী হারিকেন বব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন গ্রেসের তাণ্ডবে লন্ডভন্ড মেক্সিকো উপকূল। এতে এখন পর্যন্ত শিশুসহ কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ আছেন বেশ কয়েকজন। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন কয়েক লাখ বাসিন্দা। এদিকে যুক্তরাষ্ট্রের টেনেসিতে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আকস্মিক বন্যায় মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের টেনেসির মধ্যাঞ্চল। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় কয়েক ঘন্টার ব্যবধানে শহরের সব রাজপথ নদীতে পরিণত হয়। এতে তলিয়ে গেছে শত শত বাড়িঘর, ভেসে গেছে অসংখ্য যানবাহন। পুরোপুরি অচল হয়ে পড়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। বন্যায় নাশভিল সহ হামফ্রেস কাউন্টিতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে জরুরি সহায়তাকারী দলের কয়েকটি ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সারা রাত প্রচন্ড বৃষ্টি হয়েছে। যখন ঘুম ভাঙলো ততক্ষণে বন্যার পানি আমাদের ঘরে ঢুকে পড়েছে। নিজেদের বাঁচাতে আমরা বাড়ির ছাদে আশ্রয় নিই। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে গেল 1 দশকে এমন ভয়াবহ বৃষ্টিপাত দেখেনি সেখানকার বাসিন্দারা। এদিকে মেক্সিকো উপকূলে আঘাত হেনেছে ক্যাটাগরি 3 মাত্রার হারিকেন গ্রেস। শনিবার ঘন্টায় 125 মাইল বেগে ধেয়ে আসা ওই হারিকেনের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জনজীবন। এতে এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কোথাও কোথাও ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা খুবই আতঙ্কিত। ঝড়ে আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। জীবন বাঁচাতে সবাই আশ্রয় কেন্দ্রে ভিড় করছে। হারিকেনের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 3.5 লাখ বাসিন্দা। এর প্রভাবে মেক্সিকোর উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। মার্কিন জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে গ্রেস একটি ক্রান্তীয় হারিকেন। এটি আঘাত হানার পরই মেক্সিকো সিটির পূর্বাঞ্চলে মধ্য মেক্সিকোর পাহাড়ি এলাকায় গিয়ে গতি হারিয়েছে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে 24 ঘন্টায় রেকর্ড 830 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন কমপক্ষে 70% মানুষকে ভ্যাকসিন দেওয়ার পর লকডাউন তুলে নেওয়া হবে।
এদিকে একদিনে ৮,০০০-এরও বেশি করোনা রোগী শনাক্ত হওয়ায় শুক্রবার থেকে ১০ দিনের লকডাউন দেওয়া হয়েছে শ্রীলঙ্কায়। জুন মাসের মাঝামাঝি করোনার ডেল্টা সংক্রমণ প্রথমবারের মতো ধরা পড়ে অস্ট্রেলিয়ায়। ডেল্টার দাপটে করোনা পরিস্থিতি অবনতির দিকে রয়েছে দেশটিতে। লকডাউন সহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেয়ার পরও বেড়ে চলেছে সংক্রমণ। ২৪ ঘন্টায় দেশটির নিউ সাউথ ওয়েলস প্রদেশে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। চলমান লকডাউনের প্রতিবাদে শনিবারও বিক্ষোভ হয়েছে দেশটিতে। আটক হয়েছেন অনেকে। রোববার লকডাউনের পক্ষে সাফাই গাইলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ভাইরাস মোকাবিলায় টেকসই লকডাউন কোনো পদক্ষেপ নয়। এজন্য ৭০ থেকে ৮০% মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা গেলেই তা তুলে নেওয়া হবে। এরপর থেকে ভাইরাস সঙ্গে নিয়েই বেঁচে থাকতে হবে আমাদের। এদিকে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কায়। ডাক্তার, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের আহ্বানের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এছাড়াও ২৩ আগস্ট রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে, চলবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত ভিয়েতনামেও ২৩ তারিখ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনকে সামনে রেখে দেশটির হো চি মিন সিটি শহরের রাজধানীর সুপারমার্কেটগুলোয় বেড়েছে ক্রেতার ভিড়। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান অনেকে। করোনা আক্রান্ত এবং মৃত্যুতে বিশ্বের দেশগুলোর মধ্যে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রেও বাড়ছে সংক্রমণ। গেল এক সপ্তাহ ধরেই প্রতিদিন বিশ্বে আক্রান্তের শীর্ষে রয়েছে দেশটি। ডেল্টা ভ্যারিয়েন্টের আঘাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। করোনা থেকে মুক্তি পেতে বাড়ানো হয়েছে টিকা কার্যক্রম, তবুও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। এমন অবস্থায় বেশিরভাগ মানুষকে টিকার আওতায় আনাকেই একমাত্র পথ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নাসার নভোচারীদের চাঁদে পৌঁছে দেয়া নিয়ে বিশ্বের শীর্ষ দুই ধনকুবেরের মধ্যে যুদ্ধ। ইলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে চুক্তি হওয়ায় চটেছেন ব্লু অরিজিনের বেজোস। পৃথিবীর সবচেয়ে উত্তরের বরফ রাজ্য গ্রিনল্যান্ডে প্রথমবারের মতো বৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা জানান, টানা কয়েক ঘন্টা ধরে চলা নজিরবিহীন এই বৃষ্টিপাতের অভিজ্ঞতা এর আগে কখনোই হয়নি। এমন ঘটনা শত বছরেও বিরল বলে জানান তারা। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতায় ঋতুবৈচিত্র্য হারাতে বসেছে পৃথিবী। বৃষ্টির মৌসুমে প্রচণ্ড খরা, মৌসুমের আগেই বন্যা, কোনো পূর্বাভাস ছাড়াই ঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সারা বিশ্ব। এরই মধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিদিনই দিচ্ছে নতুন কোনো গুরুতর চমক। এবার উত্তরের বরফ রাজ্য গ্রিনল্যান্ডে প্রথমবারের মতো হয়েছে রেকর্ড বৃষ্টিপাত। ১৪ থেকে ১৬ আগস্ট এই ৩ দিনে অঞ্চলটিতে ৭০০ কোটি টন বৃষ্টি হয়েছে। একে অস্বাভাবিক বলছেন বিজ্ঞানীরা। গ্রিনল্যান্ডের চূড়া ৩২,০০০ মিটার উঁচু। গেল সপ্তাহে এখানে কয়েক ঘন্টা বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যার অভিজ্ঞতা আগে হয়নি আমাদের। ১৯৫০ সাল থেকে আবহাওয়ার রেকর্ড আছে আমাদের কাছে। সে সময় থেকে এখন পর্যন্ত এমন বৃষ্টি হয়নি এখানে। এটি একটি বিরল ঘটনা। গ্রিনল্যান্ডে এখন চলছে গ্রীষ্মকাল। বৃষ্টিপাত এবং উচ্চ তাপমাত্রার কারণে গলে গেছে এখানকার বরফের বড় অংশ। বিজ্ঞানীরা বলছেন, গ্রিনল্যান্ডের বরফ এখন হুমকির মুখে আছে। বিশ্বের তাপমাত্রা যদি বাড়তেই থাকে, এ বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে, যা বিশ্বের জন্য ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কেবল ২০১৯ সালেই গ্রিনল্যান্ড ১০ লাখ টন বরফ হারিয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। করোনা মহামারীর কারণে বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বহু বাংলাদেশি। ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিমানবন্দরে র্যাপিড টেস্টের ব্যবস্থা থাকায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন ওইসব দেশের নাগরিক। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাত ফিরতে বাংলাদেশের বিমানবন্দরেও র্যাপিড টেস্ট চালুর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। করোনার ডেল্টা ভেরিয়েন্টে নাস্তানাবুদ এশিয়ার বিভিন্ন দেশ। করোনার কারণে গত ১২ মে থেকে এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত। তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, নাইজেরিয়া ও উগান্ডার বিমানবন্দরে র্যাপিড টেস্টের ব্যবস্থা থাকায় শর্ত সাপেক্ষে ওইসব দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিয়েছে আরব আমিরাত। এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় হতাশ প্রবাসীরা। তাই বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও দ্রুত র্যাপিড টেস্ট চালুর দাবি জানিয়েছেন তারা। ইন্ডিয়া, পাকিস্তান সহ প্রায় ৬টা দেশের সাথে আরব আমিরাত সরকার কিন্তু ফ্লাইট চালু করে দিয়েছে, কারণ তাদের দেশের এয়ারপোর্টগুলোতে র্যাপিড টেস্ট সিস্টেম চালু আছে। সো আমাদের দেশে, বাংলাদেশে যদি ঢাকা এয়ারপোর্ট অথবা চিটাগাং যে কোনো একটা এয়ারপোর্টে যদি র্যাপিড টেস্ট চালু করা হয়, আশা করি আরব আমিরাত সরকার আমাদের সাথে ফ্লাইটটা চালু করবে। সরকার মধ্যে উদাত্ত আহ্বান থাকবে
সরকার যেন অতি সত্বর রিপিট টেস্ট যে মেশিন ওটা প্রতিস্থাপন করে ওদেরকে অতি সত্বর নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনতে পারে। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে দুবাই প্রবাসী এবং সমস্ত যারা শারজা, দুবাই, আবুধাবি এবং অন্যান্য স্টেটে আছেন যারা অনেক দিন ধরে বাংলাদেশে আছেন, আসতে পারতেছেন না। তো আশা করি এই র্যাপিড টেস্ট মেশিনটি যদি আমাদের দুইটা এয়ারপোর্টে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আসতে পারবো। বাংলাদেশে করোনা সংক্রমণ কমতে শুরু করলেও এখনো ঢাকার সাথে বিমান চলাচল শুরু না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ছুটি কাটাতে আসা প্রবাসীরা। নির্ধারিত সময়ে আরব আমিরাতে পৌঁছাতে না পারলে চাকরি হারানোর শঙ্কা রয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের দাবি প্রবাসীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নাসার নভোচারীদের চাঁদে পৌঁছে দেয়া নিয়ে রীতিমতো যুদ্ধ লাগিয়ে দিয়েছেন বিশ্বের শীর্ষ দুই ধনকুবের জেফ বেজোস আর ইলন মাস্ক। ব্লু অরিজিন আর স্পেস এক্স এই দুই মহাকাশ গবেষণা সংস্থারই চাঁদে যাওয়ার মহাকাশযান থাকলেও নাসা চুক্তি করেছে ইলন মাস্কের সাথে। ব্লু অরিজিনকে সুযোগ না দেয়ায় বেশ চটেছেন জেফ বেজোস। চাঁদে যাওয়া নিয়ে মনোমালিন্য চলছে বিশ্বের দুই শীর্ষ কোটিপতি জেফ বেজোস আর ইলন মাস্কের। চাঁদের নভোচারীদের নিয়ে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসা নির্ভর করছে তাদের দুই প্রতিষ্ঠান ব্লু অরিজিন আর স্পেস এক্সের ওপর। কিন্তু নাসার কাছে এত টাকা নেই যে দুই প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তি করবে। ইলন মাস্কের স্পেস এক্সকেই বেশি পছন্দ নাসার, এতেই খেপেছেন জেফ বেজোস। কেন ব্লু অরিজিনকে নাসা অর্থায়ন করলো না, এ নিয়ে জেফ বেজোসের ক্ষোভের শেষ নেই। চাঁদে মানুষ পৌঁছে দিতে অত্যাধুনিক লুনার ল্যান্ডার তৈরি করছে ব্লু অরিজিন আর স্পেস এক্স। দুটি কোম্পানি নাসাকে চাঁদে নভোচারীদের পৌঁছে দেওয়ার ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের পরিকল্পনা নিজেদের তৈরি স্টারশিপ ব্যবহার করে নভোচারীদের নিয়ে যাওয়া হবে চাঁদে। এর মধ্যে আছে একটি রকেট আর একটি স্পেসক্রাফট। এই যানটি এখনও তৈরি হচ্ছে। ভবিষ্যতে এই যানে করেই মঙ্গলে যাবেন ইলন মাস্ক। আরেক মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের পরিকল্পনা ভিন্ন। 20 শতকে নাসার অ্যাপোলো মিশনের মতো করেই লুনার ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেছেন বেজোস। নাসা এই প্রকল্পের জন্য $200 কোটি চাইলেও কংগ্রেসের পক্ষ থেকে দেয়া হয়নি। তাই চাঁদের নভোচারীদের নিতে নাসা চুক্তি করেছে স্পেস এক্সের সঙ্গে। এরপর থেকেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ব্লু অরিজিন। আর্টেমিস প্রোগ্রামের আওতায় নাসা 2024 সালে চাঁদে 2 জন নভোচারী পাঠাতে চায়। এপ্রিলে নাসা স্পেস এক্স, ব্লু অরিজিন আর ডাইনেটিক্সকে 3টি চুক্তি হস্তান্তর করে। কিন্তু সবশেষ চুক্তির জন্য নাসা 2টি প্রতিষ্ঠানকে বেছে নেয়ার পরিকল্পনা করে। কিন্তু আগুনে পানি ঢেলে দেয় কংগ্রেস। যেখানে $300 কোটি চাওয়া হয়েছে সেখানে দেয়া হয় $100 কোটিরও কম। যখনই নিলাম শুরু হয়, ডাইনেটিক্স দাবি করে $900 কোটি, ব্লু অরিজিন দাবি করে $600 কোটি, কিন্তু ইলন মাস্ক দাবি করেন $300 কোটি। এরপরই লুনার ল্যান্ডিং প্রোগ্রামের জন্য নাসা বেছে নেয় স্পেস এক্সকে। এরপরই যুদ্ধ শুরু করেন ব্লু অরিজিনের মালিক বেজোস। নাসার বিরুদ্ধে নানা অভিযোগ আনতে থাকেন। কিন্তু নাসা জানায় স্পেস এক্সের প্রস্তাব শুধু ব্যয় কম, এজন্য তারা বেছে নেয়নি। এ প্রকল্পের প্রযুক্তি আর পরিকল্পনা অনেক বেশি আধুনিক আর বিশ্বাসযোগ্য। এরপর বেজোস নাসাকে আবারও $200 কোটি প্রস্তাব দেয়। নাসা সেটাও ফিরিয়ে দেয়। এরপর রেগে গিয়ে নাসার বিরুদ্ধে মামলাই করে দেন বেজোস। এতে খেপে গিয়ে ইলন মাস্ক বলেন, লবিং আর আইনজীবীরা যদি বেজোসকে মহাকাশে নিতে পারেন তাহলে তিনি প্লুটোতেও যেতে পারবেন। আগামী 12 অক্টোবরের মধ্যে নাসাকে মামলার জবাব দিতে হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ইতিমধ্যে ঘূর্ণিঝড় হেনরি নিউ ইয়র্ক সহ আশপাশের অঙ্গরাজ্যগুলোতে কিন্তু আঘাত হানা শুরু করেছে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন হেনরি। আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের শঙ্কা। মেক্সিকোতে হারিকেনে মৃত্যু 8। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।